জমি বন্ধক রেখে ভিটেমাটি বিক্রি করে কি নিদারুণ কষ্ট সয়ে বিদেশে কেমন করে যায় একজন বাংলাদেশী, সেই গল্প আজ আমরা করতে চাই না। আমরা জানতে চাই সকল চড়াই উতরাই পার হয়ে যে মানুষটি বিদেশে পৌঁছে বিদেশের মাটিতে পা দিয়ে তার কি আসে সুসময় নাকি দুঃসময়ের এক নতুন অধ্যায় শুরু হয় সেখানে। সরকারি হিসেবে প্রায় অর্ধকোটি শ্রমিক আছে নানা দেশে হরেক সমস্যা নিয়ে কাটছে শ্রমিকদের দিন। তারা কেউ আমাদের ভাই, কেউ বোন, কেউ টেলিফোনের অপর প্রান্তে স্বজনের কষ্টের আর অনিশ্চয়তার হাহাকার পৌঁছে স্বজনের কাছে, কিন্তু আমাদের কাছে তা কতখানি পৌঁছায়। পরবাসীদের খবর জানবো আজ বাংলাদেশ সংযোগে। আমি নাজিম মুন্নি আছি আপনাদের সাথে। আর আজ আমাদের সাথে স্টুডিওতে অতিথি হিসাবে উপস্থিত আছেন প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাভেদ আহমেদ, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির মহাসচিব মোহাম্মদ রুহুল আমিন এবং রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্ট রিসার্চ ইউনিটের প্রোগ্রাম ডিরেক্টর মেরিনা সুলতানা, এবং ফোনে যুক্ত হবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। এছাড়া স্কাইপ এবং ফোনে আরব আমিরাত, মালয়েশিয়া, সৌদি আরব সহ পৃথিবীর নানা প্রান্ত থেকে যুক্ত হবেন ভুক্তভোগী প্রবাসীরা। দর্শক, আপনারা জানেন আমরা আসলে মূলত আপনাদের কথাই শুনতে চাই। আমাদের ফোন নাম্বার খোলা আছে, ফোন করে আপনার মতামত জানাতে পারেন আপনার অভিযোগের কথাও। ফোন করুন 0966971000 এই নাম্বারে। ফেসবুক পাতাতেও লিখে জানাতে পারেন আপনার মতামত। এছাড়া অনুষ্ঠান চলাকালীন সময় স্কাইপে যুক্ত হয়ে সরাসরি জানাতে পারেন আপনার মতামত আর অভিজ্ঞতার কথা। সবার যাওয়ার আগে, সমস্যা জানানোর আগে, সবার সমস্যা জানার আগে আমরা আসলে নিজেরাও একটু দেখে আসতে চাই যে কি ঘটছে। একটুখানি সুখ এবং পরিবারকে সচ্ছল রাখতে প্রতি বছর বিদেশে পাড়ি জমায় হাজারো শ্রমিক। এসব শ্রমিকদের কাছ থেকে সরকারের নির্ধারিত খরচের চেয়েও বেশি টাকা আদায় করে এজেন্সিগুলো। অথচ কোম্পানির নামে ভিসা থাকলেও বিদেশে যাবার পর মিলে না কাজ থাকলেও চুক্তিপত্র অনুযায়ী পান না তারা বেতন। অথচ বিদেশ যাওয়ার পেছনে খরচের টাকা না উঠতে বছর শেষে ভিসার মেয়াদ বাড়াতে না পারলে বৈধরাও হয়ে পড়ছেন অবৈধ। শাফিল হাসানের প্রতিবেদন দেখে আসি। শান শওকতে ভরপুর সংযুক্ত আরব আমিরাতের সবকটি শহর নগরের সৌন্দর্য রক্ষা আর পরিচর্যার এই কাজ যারা করছেন এরা সবাই বাংলাদেশি শ্রমিক। দক্ষতা প্রমাণ করে বৈধ পথে মোটা অঙ্কের টাকা খরচ করে সৌদি, কাতার সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ পেয়েছেন তারা। কিন্তু কোম্পানির চুক্তির মেয়াদ শেষ হওয়ায় এপ্রিল মাসেই চাকরি হারাবেন এই শ্রমিকরা। যেহেতু নতুন ভিসা বাইর হয় না, ট্রান্সফার হয় না, তার জন্য আমরা অন্য কোথাও যেতে পারতেছি না। তাই জন্য আমাদের এই যে 300-350 লোক এই কোম্পানির সবার ভবিষ্যৎ নিশ্চিতের দিকে। বর্তমানে যদি ভিসা ট্রান্সফার হইতে তো আমরা থাকতাম পারলাম, আর যদি আমরা 10 লক্ষ লোক এখন দেশে চলে যাই তখন কি করবো? সরকারের কাছে অনুরোধ যে আমাদের ভিসা চেঞ্জ হওয়ার জন্য যে কোনো আমাদের চেষ্টা করে। ভারত, পাকিস্তান, মিশর, নেপাল ও সুদানের প্রবাসীরা এরই মধ্যে নতুন কার্যাদেশ পেয়ে গেছে, কিন্তু বাংলাদেশিদের জোর। কোম্পানিতে অন্য লোক আছে, ওরা অন্য দেশের ভিসা বদলি করে আর চলে যেতেছে নতুন কোম্পানিতে। আমাদের ভিসা বদলি হইতেছে না। ভিসা ট্রান্সফারের ব্যাপারটাও কিন্তু আসলে প্রথম যে ভিসা সম্পর্কিত যে সামান্য জটিলতাটুকু আছে, যে এদেশে কোড নিয়ে আসা, এটাকে প্রথম এটার একটা সুরাহা হওয়া প্রয়োজন। আর আমরা কিন্তু বিগত দিনেও কাজ করেছি। ভিসা ট্রান্সফার যে এখন হচ্ছে না তা কিন্তু না, এটা হচ্ছে, বাট কখনো কেস বাই কেস হচ্ছে। এবং এটা ওই যখন আমাদের ভিসা প্রক্রিয়াটা আরো একটু সহজতর যখন হবে তখন এটাও একই সাথে সহজতর হয়ে যাবে। শুধু তাই না, মালয়েশিয়া, সিঙ্গাপুর, লিবিয়া সহ অনেক দেশেই কোম্পানির নামে ভিসা থাকলেও মেলে না কাজ থাকলেও চুক্তিপত্র অনুযায়ী পাওয়া যায় না বেতন। নানা অজুহাতে বেতন কেটে নেওয়ার ঘটনা অহরহ। আমি আসার আগে বলেছিল ভালো কাজ দিব, কিন্তু আমার কোম্পানি গত 6 মাস বছর তো আমাকে বেতন দিচ্ছে না। অন্য কাছ থেকে টাকা পয়সা আনছি, তারাও ডিস্টার্ব করতে আছে। The tenant is charging per worker $165. So we are allowed to deduct the salaries, from their payment. চিন্তা ভাবনা করছি যে সিঙ্গাপুর হয়তো থাকলে কাজকর্ম নাই, বা শুধু খাই আর বসি থাকি ওই সময়ের জন্য, তাহলে আমাদের লস হবে। এই জন্য আমরা যে সেটেল করছে ওই সেটেলে মাইনে নিয়েছি। মালিককে বলি আর বাবা আমার বেতন বাড়ান, কিন্তু আমাকে বলে যে যদি বেতন বাড়া যাবে না, তুমি যদি ক্যান্সেল চলে যাও তাহলে চলে যাও। ভালো বেতন না পাওয়ায় এদের অনেকেই জড়ায় অপরাধে, অনেকে দেশে ফেরেন নিঃস্ব হয়ে। কদিন পয়সা থাকি, কদিন দিন শোধ হবে না। সোজা কথা, কষ্ট করে চলে যাবে কিন্তু দিন কখনো শোধ হবে না। যতজনে টাকা দিচ্ছে ওরা কি আর টাকা দিবে আমাকে বলেন? আমার বাচ্চাটা আমি কিভাবে মানুষ করবো? আমি শুধু এখন কিছু চাই না, শুধু আমার বাচ্চাটা মানুষ করতে চাই।
এখন কি আমি ভাত খাবো, টাকাই না বাচ্চা পড়ালেখা করাবো। G2G+ পদ্ধতিতে সরকারিভাবে বিদেশে পাড়ি জমানো কিছুটা সাশ্রয়ী হলেও বেসরকারি এজেন্সিগুলো নিচ্ছে কয়েক গুণ বেশি টাকা, অথচ নেই কোনো প্রতিকার। 2007-এ আসছি, 3 লাখ টাকা খরচ হয়েছে। বিশাল বেশিরভাগ সমস্যা, এখানে দেশে যাইতে পারি না। আমার মতো বহুত লোক আছে, এখানে বিশাল কারণে বেশিরভাগ লোক যাইতে পারে নাই। 8-10 লক্ষ টাকা খরচ করিয়া এখানে বিজনেস ভিসা লাগাইছি, কিন্তু এখন মালিক খুঁজে পাচ্ছি না। প্রবাসীদের সমস্যার সমাধান না করায় এরই মধ্যে কমতে শুরু করেছে রেমিট্যান্স। বাংলাদেশ ব্যাংক বলছে আগের বছরগুলোর তুলনায় রেমিট্যান্স কমছে প্রতি বছরই। শাফিউল হাসান, 71, ঢাকা। কেবল তো বিদেশে যারা আছেন সেসব প্রবাসীদের নিজেদের কষ্ট নয়, সেই কষ্টের ভার এসে পড়ছে আমাদের দেশেও। রেমিটেন্স নিয়ে আমরা বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে আমরা যত কাহিনী, সন্তুষ্টি, তুষ্টি সকল কিছুর মধ্যে ছিলাম, সেটাতেও এক ধরনের ফাটল দেখা দিচ্ছে, কারণ কমে যাচ্ছে রিজার্ভের পরিমাণ। কাজেই আমাদের রিজার্ভ যদি আমাদের বাড়াতে হয়, তাদের দিকে মনোযোগের জায়গাটাও আমাদের অনেক বেশি করে দিতে হবে। এটা বৃহত্তর স্বার্থ, কিন্তু খুদ স্বার্থ যে নিজে একটু ভালো থাকার জন্য, জনকে ভালো রাখার জন্য যারা বাইরে যান তারা কি ধরনের জটিলতায় আছেন আমরা পুরো অনুষ্ঠান জুড়েই তা জানার চেষ্টা করব। প্রতিবেদনে খুব অল্প করে আমরা জানতে পেরেছি, তবে আরেকটু জানতে চাই আমরা। আমাদের সহকর্মী, তিনি 71 ইউরোপ প্রতিনিধি নুরুল ওয়াহিদ আমাদের সাথে স্কাইপে যুক্ত হচ্ছেন। তাদের কোনো সমস্যা যদি নুরুল ওয়াহিদ আমাদের বলতে পারেন খুব ছোট করে। হ্যাঁ, ধন্যবাদ মুন্নি সংযুক্ত করার জন্য। আমি যে বিষয়টি আজকে আসলে কথা বলতে চাচ্ছিলাম, সেটি যদিও আমি ইউরোপে আছি, ইউরোপের প্রশ্নটা বা কোনো প্রশ্ন নাই করলাম। আমি যেহেতু আজকে সপ্তাহখানেক থেকে 71 টেলিভিশনে বিশেষ করে শ্রমবাজার নিয়ে বেশ কিছু রিপোর্ট দেখেছি, সেই রিপোর্ট দেখার পরে অ্যানালাইজ বা বিভিন্ন শ্রমিকদের সাথে কথা বলে যে সকল বিষয়গুলো আমরা জেনেছি, আজকে কয়েকজন শ্রমিকের কথা শুনলাম, এগুলো কিন্তু একটা নীরব কান্না কিন্তু আপনারা দেখতে পেয়েছেন কি না জানি না। অনেক শ্রমিক ভিতরে তাদের কূপগুলো রয়েছে, অনেক অভিযোগ রয়েছে। আরব আমিরাত বা মিডল ইস্টের মতো দেশ যেগুলো, সেগুলোতে থাকার কারণে অনেক শ্রমিক কিন্তু সঠিক কথাও বলতে পারছে না, তাদের যে কান্না সেটা আপনাদেরকে বুঝাতে পারছে না। একটা জিনিস এখানে দেখার বিষয় আছে, যেটা হলো এখানে বলা হচ্ছে যে তাদের কোম্পানি চেঞ্জ করতে পারছে না। আমি এখানে সচিব মহোদয়কে বলবো, আপনারা একটা জিনিস করা যায় কিনা, নতুন শ্রমবাজার বৃদ্ধি করার চাইতে যে শ্রমিকরা সমস্যায় আছে, যাদের কোম্পানি চেঞ্জ করা পরিবর্তন, আপনি একটা জিনিস বলতেছেন যে আমরা দিন দিন বৃদ্ধি পাচ্ছি, আমাদের শ্রমবাজার বৃদ্ধি পাচ্ছে। আমি কিন্তু সেই সাথে একমত না। আমার যে শ্রমবাজার আছে তাদের অবকাঠামোগত উন্নয়ন কিভাবে করা যায়, তাদেরকে ওই জায়গাতে কিভাবে রেখে তাদের সুযোগ সুবিধা, কাজের সুযোগ করে দেওয়া যায়, সেটা পারবে কিনা। নুরুল ওয়াহিদ, অনেক ধন্যবাদ আপনাকে এইটা বলার জন্য। মাননীয় সচিবের কাছে আমরা যাওয়ার আগে শেষ মুহূর্তে মেরিনা সুলতানা 2 লাইনের একটা কথা জানতে চাই, আসলে কি করা উচিত এই সমস্যা সমাধানে? আমাদের এটা দুটো পক্ষেই কাজ করা খুবই জরুরি। প্রথমত হচ্ছে যিনি যাবেন তাকে একদম প্রাথমিক থেকেই বুঝে যেতে হবে, যে যেন আমি আবার এই ক্রাইসিসের মধ্যে না পড়ে যাই। সেই জন্য আমি, কিন্তু যে ক্রাইসিসটা তৈরি হয়েছে তার সমাধানে কি করা উচিত? জায়গায় অবশ্যই আমাদের কাজ রয়েছে। আমাদের প্রত্যেকটা মানে আমি অবশ্যই বলবো যে সংশ্লিষ্ট যে মন্ত্রণালয় থেকে শুরু করে আমাদের ওই ডেস্টিনেশন কান্ট্রিতে যে আমাদের প্রতিষ্ঠান রয়েছে, প্রত্যেককে আমাদের সমানভাবে হচ্ছে দায়িত্ব নিয়ে এই জায়গাগুলো থেকে আমরা শ্রমিকদের, আমাদের মাইগ্রেন্টস ওয়ার্কারদের কত দ্রুত আমরা এগুলোকে কারেকশন করতে পারি, সেই জন্য আমাদের জোর, আমাদের দাবি থাকবে যে আমরা যেন তাদের ক্রাইসিসগুলো আমরা খুব দ্রুত মিটে যাই এবং আমরা যেন মাইগ্রেন্টস ফ্রেন্ডলি সার্ভিসটাকে একদম শেষ পর্যন্ত নিয়ে যেতে পারি, যাতে করে কখনোই এই মিডলম্যান থেকে শুরু করে যত ধরনের সুযোগ সন্ধানী মানুষগুলো যারা মানুষকে নিয়ে প্রতারিত করছে এবং তাদেরকে নানান রকম হ্যারাসমেন্টের শিকার করছে, তাদেরকে প্রাপ্য আদায় করতে বাধাগ্রস্ত করছে, এই সমস্ত জায়গাগুলো থেকে যেন তারা রিকভার পায় এবং পরবর্তীতে সত্যি সত্যি আমাদের এই শ্রম অভিবাসনটাকে যেন আমরা এখানে সুশাসন প্রতিষ্ঠা একটা বড় ভূমিকা রাখা যেতে পারে। সে জায়গায় মোহাম্মদ রুহুল আমিন, মহাসচিব বাইরা, পরামর্শ চাই। পরামর্শ হলো যে আপনারা যারাই বিদেশে যাবেন সরাসরি রিক্রুটেন্সির সাথে যোগাযোগ করে যাবেন এবং বিএমইটি থেকে বহির্গমন ছাড়পত্র নিয়ে বিদেশে যাবেন, কাজ শিখে বিদেশে যাবেন, স্কিল হয়ে বিদেশে যাবেন, আনস্কিল হয়ে বিদেশে যাবেন না, বেশি টাকা বেতন পাবেন এবং বেশি টাকা দিয়ে দালালের মাধ্যমে বিদেশ যাবেন না। এই হলো আমার বাইরের তরফ থেকে একটি পরামর্শ। আমার একটা প্রশ্নের জায়গা ছিল, অনেক সময় বলে যে ব্যাপারটা সরকারের মাধ্যমে বা বাইরের মাধ্যমে যাওয়াটা অনেক দীর্ঘমেয়াদী প্রসেস এবং সেটা মেনটেন করাটা অনেকের জন্য কষ্টকর হয়ে যায়, অনেকে পারেন না, এই জন্য তারা অন্য চ্যানেল ধরেন। ব্যাপারটা কি আসলে তাই কিনা? হ্যাঁ, যারা এই জিনিসটি বুঝে তারাই বিপদগ্রস্ত হয়। যেরকম আপনি যে সাক্ষাৎকারটি দেখালেন যে একটি বয়স্ক মহিলা যাদেরকে আমরা 40-এর
নিচে 40-এর উপরে কোনো মেয়ে বিদেশ যেতে পারে না। তারা শর্টকাট পদ্ধতিতে বিদেশ চলে যায়, নিয়ম কানুন মানে না, কারণ বাইরের মাধ্যমে যেতে গেলে তাদেরকে সকল প্রসেস সম্পন্ন করে যেতে হয় এবং এই প্রসেসের বাইরে যদি যান আপনি বিপদগ্রস্ত হবেন এবং সেই ক্ষেত্রে বাইরে এবং সরকার আপনাকে সহযোগিতা দিতে পারে না, বিকজ তাদের মাধ্যমে গেলেই আপনি আইনি সহায়তা পাবেন এবং কোন এজেন্সি পাঠাইছে তাকে আইনের আওতায় আনতে পারবেন। আরেকটি ব্যাপার হলো যে ইউএর ব্যাপারে আমি যেটি আজকে দেখলাম, আমার বাইরের তরফ থেকে আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রী মহোদয়ের সাথে আমরা দেখা করব এবং অচিরেই বাইরে এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নেতৃত্বে একটি টিম ইমিডিয়েটলি আমার মনে হয় ইউইতে যাওয়া উচিত। অ্যাটলিস্ট ইউএর বাজার যদি নাও খুলে যারা ইউইতে আছে তাদের ভিসাগুলি যেন রিনিউ হয় এবং তাদের রিনিউর পাশাপাশি যারা চাকরি অন্য জায়গায় পেয়েছে তাদের ট্রান্সফারের ব্যাপারটি যেন বিবেচনা করা হয়। সে দেশের শ্রমমন্ত্রীর সাথে আমরা দেখা করি ব্যাপারটি। অনেক অনেক ধন্যবাদ। সেই খবরটা আমরা জাভেদ আহমেদ অতিরিক্ত সচিব তার কাছ থেকে আমরা একটু সুখবরটা চাই শেষ মুহূর্তে। তো বাইরের মহাসচিবের সাথে পুরোপুরি সুর মিলিয়েই বলি আমি যে আসলে ইউএইর মার্কেটটা নিয়ে আমরা আসলে ক্রাইসিসের মধ্যে আছে একটা। আগামী মাসে যদি আমরা সফরটা করতে পারি সেই দেশে তাহলে হয়তো এক ধাপ এগিয়ে যাব। আর এই সময়ের জন্য যেটা একটা আমাদের এই সেক্টরের জন্য পুরো সেক্টরটার জন্য যেটা প্রবলেম সেটা হচ্ছে যে অবৈধভাবে অন্যায়ভাবে এই এডুকেশন পারপাসে কিংবা ভিজিট পারপাসে যারা যাচ্ছে আপনার দেশগুলিতে মাথায় নিয়ে যে সেখানে গিয়ে চাকরি করবে, লেখাপড়া না করে বা ভিজিট না করে ওখানে চাকরি করতে যাচ্ছে, এই লোকগুলো আমাদের জন্য একটা বড় থ্রেট হয়ে যাচ্ছে আমাদের মার্কেটের জন্য। তো অতএব দয়া করে যাদের মাথায় চিন্তা আছে যে যারা এই ভিজিট ভিসায় কিংবা আপনার এডুকেশন ভিসা নিয়ে যারা যাবে বিদেশে চাকরি করার জন্য এদেরকে বিরত থাকতে হবে, আদারওয়াইজ এরা নিজেরা বিপদে পড়বে এবং আমাদের শ্রম বাজার ক্ষতিগ্রস্ত হবে এখানটায়। আর আমাদের দেখেন 64টা জেলাতেই এখন আমাদের জেলা জনশক্তি অফিস আছে, যে এই সমস্ত জনশক্তি অফিসগুলিতে যদি কেউ প্ল্যান করে মাথায় রাখে চিন্তা করে যে সে বিদেশে যাবে তাহলে এই অফিসগুলিতে গিয়ে তাদেরকে যোগাযোগ করতে হবে। সেই জায়গাটা থেকেই সেই পরামর্শের জায়গা থেকে আমরাও বলতে পারি যে যারা যাবেন বাইরে একটু বুঝে শুনে দেখে যান, তাহলে এই বিপদের মধ্যে পড়বেন না। যেহেতু সরকারের এমন বিকেন্দ্রীকরণ অবস্থা আছে 64 জেলায় যেখানে জনশক্তি অফিস আছে, সবাই যারা যেতে চান সেখানে একটু খোঁজ খবর করে বৈধভাবে যান, যাতে থাকেন দেশ যাতে নিরাপদ থাকে। আমরা জানি আরো শক্ত ভিত্তির উপর দাঁড়াতে পারি, অর্থনৈতিক ভিত্তির উপর। সেই সহায়তা নিশ্চয়ই আমরা সবার কাছ থেকে আশা করতে পারি। অনেক ধন্যবাদ ছিলেন যারা বাইরে থেকে যোগ দিয়েছিলেন, জানি তারা বিপদে আছেন, তারা নিরাপদে থাকবেন। বাংলাদেশ থেকেও তাদের জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং আরো কিছু ভালো হবে সেই প্রত্যাশা আমরা করি। এই ছিল আজকের মতো ৭১ বাংলাদেশ সংযোগে। সামনের সপ্তাহে নিশ্চয়ই নতুন করে বিষয় নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর প্রতিবাদী হন সকল অন্যায়ের।